প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বোর্ড প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা পঞ্চম অধ্যায়ের সিলেট বোর্ড 2024-এর প্রশ্নটি আলোচনা করব। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমরা বড় করে প্রশ্নটি এখানে লিখেছি, পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষায় তৈরি করলো। পাপনের বন্ধু আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো, যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা গেল না। অর্থাৎ এখানে দুজন বন্ধু দুটো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লিখেছে। প্রথম জনের প্রোগ্রামটি চতুর্থ প্রজন্মের ভাষায় স্পষ্ট করে লেখা আছে, কিন্তু দ্বিতীয় জনের লেখা প্রোগ্রামটি কোন প্রজন্মের ভাষায় লিখেছে সেটি লেখা নেই। এ সম্পর্কে একটি এখানে হিন্টস দেওয়া আছে, সেই ভাষাটি খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। আমাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে, চতুর্থ প্রজন্ম তো আমরা প্রথমটা বুঝে ফেললাম, দ্বিতীয়টা কিন্তু খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। এটি কিন্তু প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষাকে নির্দেশ করা হয়েছে। কতে প্রশ্ন লেখা আছে প্রোগ্রামের ভাষা কি। খতে সি একটি মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা। গতে এই প্রোগ্রামটির জন্য একটি ফ্লোচার্ট আঁকতে বলা হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট একেবারেই সহজ। এরপরে গতে প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক। তাহলে প্রথম প্রজন্মের ভাষা সুবিধাজনক নাকি চতুর্থ প্রজন্মের ভাষা সুবিধাজনক, সে বিষয়টি আমরা তুলনামূলক বিশ্লেষণ করব। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। প্রথম প্রশ্নটি ছিল প্রোগ্রামের ভাষা কি। খুবই সহজ। আমরা জানি কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক এবং সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রাম বলা হয়, প্রোগ্রামের ভাষা বলা হয়। আমাদের প্রোগ্রাম রচনা করতে গিয়ে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ব্যবহার করতে হবে এবং এগুলোকে একটি স্পেসিফিক অর্ডার বা বিন্যাসে এগুলোকে সাজাতে হবে। এই বিন্যাসের নিয়ম সহ সবগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামের ভাষা। খ নম্বর প্রশ্নটি ছিল সি একটি মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো। এই বিষয়টি একাধিক বোর্ডে প্রশ্নটি আসছে, আমরা আরও একবার আলোচনা করেছিলাম চট্টগ্রাম বোর্ডে। সি প্রোগ্রামকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কারণ সি ভাষা দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের মধ্যে সমন্বয় সাধন করা যায়। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার কিছু সুবিধা রয়েছে, নিম্ন স্তরের ভাষার প্রোগ্রামিং এর কিছু সুবিধা রয়েছে। এই দুই স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সমন্বয় সাধন সেটি করা যায় মূলত সি প্রোগ্রামিং বা মধ্যম স্তরের যে ভাষা রয়েছে সেই ভাষাগুলোর মাধ্যমে। যেহেতু সি ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, সিস্টেম প্রোগ্রাম এবং ব্যবহারকারীর জন্য উচ্চস্তরের প্রোগ্রাম রচনা করা যায়, তাই সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। এখানে প্রথম প্রজন্মের ভাষার মতো একেবারে বিট পর্যায়ের প্রোগ্রামিং করা যায়, আবার হার্ডওয়্যার কন্ট্রোল করা যায়, সিস্টেম প্রোগ্রাম তৈরি করা যায় এবং ব্যবহারকারীর জন্য উচ্চস্তরের প্রোগ্রামও রচনা করা যায় সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। তাই সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। আমরা চলে যাচ্ছি আমাদের এই প্রশ্নের জন্য যে ফ্লোচার্ট আঁকতে বলা হয়েছে সেই ফ্লোচার্ট তৈরির ধাপগুলো দেখতে। তো এই প্রশ্নটি ছিল মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা যখন প্রোগ্রামিং ভাষার অ্যালগোরিদম বা ফ্লোচার্ট শিখি তখন একেবারে সহজ যে ফ্লোচার্ট বা সহজ যে প্রোগ্রামগুলো তার মধ্যে একটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো এই প্রোগ্রামটির জন্য আমরা ফ্লোচার্ট তৈরি করব। তোমরা জানো যে ফ্লোচার্ট তৈরির প্রথম ধাপটি হলো এরকম একটি ওভাল শেপ বা একটি ডিম্বাকার আকৃতির একটি প্রতীক নেয়া, জ্যামিতিক প্রতীক। এই প্রতীকের মধ্যে মূলত আমরা প্রোগ্রামের প্রথম ধাপ স্টার্ট লিখে থাকি। তাহলে একটি ওভাল শেপ বা ডিম্বাকার প্রতীক ব্যবহার করে এই প্রতীকের মধ্যে আমরা লিখব একটি কথা প্রথম, সেই কথাটি হলো স্টার্ট। দ্বিতীয় যে আমরা ধাপটি ব্যবহার করি সেটি হলো প্রোগ্রামের জন্য যদি কোনো ইনপুট প্রয়োজন হবে কিনা সেটি আগে যাচাই করা। আমরা কি করছি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের এরিয়া নির্ণয় করতে গিয়ে আমাদেরকে ত্রিভুজের 3 বাহু রয়েছে তোমরা জানো, সেই 3 বাহুর মান আমাদের জানতে হবে। 3টি বাহুর মানকে মেমোরির 3টি জায়গায় রাখতে হবে। মেমোরিতে কোনো মান রাখা ভেরিয়েবলের মাধ্যমে রাখা হয়। সেই 3টি চলক আমরা ঘোষণা করব ইনপুট হিসেবে এ, বি এবং সি। এই 3টি চলকের মধ্যে প্রথম বাহুর মান এ, দ্বিতীয় বাহুর মান বি এবং তৃতীয় বাহুর মান সি হিসেবে ধরে নেওয়া হবে। মানগুলো সেখানে রাখা হবে। মান নিয়ে নিলাম আমরা। এখন এবার আমরা
প্রোগ্রামের তৃতীয় ধাপ, সেটি হলো প্রক্রিয়াকরণ, ফলাফল প্রক্রিয়াকরণ। এখানে রেজাল্ট প্রসেসিং হবে বা রেজাল্ট তৈরি হবে। সেই রেজাল্ট প্রসেসিংয়ের জন্য আমরা যে ইকুয়েশনটি এখানে লিখেছি সেটি হলো s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 3। এখানে এ বি সি তিন বাহুর যোগফলকে আবার 2 দিয়ে ভাগ করা হয়েছে। কেন? তোমরা নিশ্চয় জানো যে পেরিমিটারকে বলা হয় পরিসীমা। তো পরিসীমা থেকে আমরা যখন অর্ধ পরিসীমা নির্ণয় করব তখন 2 দ্বারা ভাগ করতে হবে, তখন আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব এবং সে অর্ধ পরিসীমাকে ইংরেজিতে বলা হয় সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার থেকে এখানে আমরা প্রথম অক্ষর এস নিয়েছি। অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে অন্য কোনো নাম ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই ব্যবহার করা যাবে, তবে আমরা সামঞ্জস্য রেখে, যেহেতু আমরা সেমি পেরিমিটার ক্যালকুলেট করব, এখানে অর্ধ পরিসীমা নির্ণয় করব, সেই অর্ধ পরিসীমার ইংরেজি সেমি পেরিমিটার এবং সেখান থেকে সেমি পেরিমিটারের প্রথম অক্ষর এস নিয়েছি। আমরা চলে আসছি আরও একটি প্রক্রিয়াকরণের ধাপে। সেই ধাপটি হলো মূলত এরিয়া ক্যালকুলেশন বা ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়ের যে বড় একটি ফর্মুলা আমরা ক্লাস 10-এ শিখেছি পরিমিতি ত্রিকোণমিতির চ্যাপ্টারে, সেখানে ছিল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ফর্মুলাটি কিন্তু আমরা আগে থেকেই জানতাম, এটি জাস্ট আমরা অ্যাপ্লাই করেছি এখানে। তাহলে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই লাইনটি আমরা লিখব। এই জায়গায় আমরা কিন্তু এস এর মান হিসেবে সেমি পেরিমিটারের মান এখানে পাওয়া গিয়েছে। অর্ধ পরিসীমাকে 2 দ্বারা ভাগ করে যে অর্ধ পরিসীমা পেয়েছি সেখানে এস এর মান, বাকিটা আমরা এ বি সি এর মান ইনপুট থেকে পেয়েছি, সেগুলো আমরা এখানে পুট করব। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এই ক্ষেত্রফলটি মূলত আমাদের আউটপুট প্রোগ্রামের বা এটি ফলাফল। এবার ফলাফল প্রিন্ট করতে গিয়ে আমরা যে প্রতীকটি ব্যবহার করি সেই প্রতীকটি কিন্তু ইনপুটের মতো একটি প্যারালেলোগ্রাম বা সামন্ত্রিক আকৃতির প্রতীক। দেখো ইনপুটের মধ্যে যে আকৃতির প্রতীক আমরা ব্যবহার করেছি সে একই জ্যামিতিক প্রতীক প্যারালেলোগ্রাম বা সামন্ত্রিক আমরা এখানে ব্যবহার করেছি। এই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা তোমরা ভুল করতে পারবে না। যে অনেকে দেখা যায় আমরা বোর্ড প্রশ্নের যখন মূল্যায়ন করি তখন দেখা যাচ্ছে যে কোনো শিক্ষার্থী সবগুলো এই জ্যামিতিক প্রতীক একরকম এঁকে ফেলে। এখানে এই বিষয়টি ভুল। আমাদেরকে জানতে হবে ইনপুট এবং আউটপুটের প্রতীক একই রকম, প্যারালেলোগ্রাম বা সামন্ত্রিক আকৃতির প্রতীক, এবং প্রক্রিয়াকরণ যেখানে হয় সেখানে আমরা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র ব্যবহার করি। তো আমরা আরও একটি বিষয় মনে রাখবো, এখানে প্রিন্ট এরিয়া, এখানে আমরা এরিয়া প্রিন্ট করব। তাহলে এই ধাপে আমরা কি প্রিন্ট করব? এরিয়া আমরা প্রিন্ট করব। এরপর এই যে একসাথে আমি অনেকগুলো অ্যারো শেপ বা তীর চিহ্ন দিয়েছি, এই কিন্তু এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার জন্য আমাদেরকে এই তীর চিহ্ন বা অ্যারো শেপ ব্যবহার করতে হয়। এই চিহ্নটি ভুল করা যাবে না, এটি দিতেই হবে। এরপর তাহলে আমরা এরিয়া প্রিন্ট করে ফেলছি। আমাদের টার্গেট ছিল এরিয়া ক্যালকুলেট করা, ফলাফল হিসেবে এরিয়াকে প্রদর্শন করা, প্রিন্ট করা, সেটা আমরা দেখিয়েছি। সর্বশেষ ধাপ আমরা এন্ড, আবার সেই স্টার্টের মতো আরেকটি ডিম্বাকার প্রতীক ব্যবহার করে সেখানে আমরা এন্ড কথাটি লিখে দেব। তাহলে আমরা জানি যে ফ্লোচার্ট হলো বিভিন্ন জ্যামিতিক প্রতীক ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের বিষয়টিকে ধাপে ধাপে এরকম চিত্র আকার উপস্থাপন করা। এটি ছিল ফ্লোচার্ট। গ নম্বর প্রশ্নের সমাধান আমরা করেছি। ঘ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষায় তৈরি করেছে। তার বন্ধু আপন তৈরি করেছে অন্য একটি ভাষায়। দুটো ভাষার মধ্যে পার্থক্য। আমরা চলে আসছি সরাসরি উত্তর পর্বে। উদ্দীপকে পাপনের তৈরি প্রোগ্রামটিতে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে, যা এটি প্রশ্নের মধ্যে বলা আছে। চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে তার বন্ধু আপনের প্রোগ্রামটি খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুব সামান্য পরিমাণ স্থান দখল করে, এই কথাটি কিন্তু উদ্দীপকে লেখা আছে, যা মূলত প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষাকে নির্দেশ করে। তাই আমরা যখন ঘ নম্বর প্রশ্নের উত্তর লিখব তখন কিন্তু প্রথম প্যারাতে আমাদের উদ্দীপকটি স্পষ্ট করে বলে দিতে হবে উদ্দীপকে কি কি নির্দেশ করা হয়েছে বা কি উত্তর চাওয়া হয়েছে, উদ্দীপকের ভাষাটি কি। তাহলে প্রথম জন যে প্রোগ্রামটি লিখেছে পাপন, তার ভাষাটি চতুর্থ প্রজন্মের ভাষা ছিল, এটি উদ্দীপকে দেওয়া আছে। এবং দ্বিতীয় জন আপন যে প্রোগ্রামটি লিখেছে তার সম্পর্কে একটি
হিন্টস দেওয়া আছে, একটি ক্লু দেওয়া আছে, সেটি হলো খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুব সামান্য পরিমাণ স্থান দখল করে। তাহলে এই ভাষাটি মূলত প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, এই কথাটি আমাদেরকে এখানে স্পষ্ট করে লিখে দিতে হবে। এবার আমরা বলছি তাদের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাদের মধ্যে সব দিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষাটি অধিকতর সুবিধাজনক। আমরা উদ্দীপকের সপক্ষে একটি যুক্তি দিয়েছি, কোন ভাষাটি অধিকতর সুবিধাজনক সেটি লিখেছি। এবার আমরা আমাদের যুক্তি উপস্থাপন করব কেন সুবিধাজনক চতুর্থ প্রজন্মের ভাষা, সে বিষয়ে আমরা বলবো এখন। যদিও চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা অনুবাদক প্রোগ্রাম ছাড়া কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তবুও চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা মানুষের স্বাভাবিক ভাষার ন্যায় সহজ হওয়ায় এর মাধ্যমে প্রোগ্রাম রচনা করা খুবই সহজ, সে কারণে এটি সুবিধাজনক। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনোরূপ পরিবর্তন ছাড়াই যে কোনো কম্পিউটারে হবে, এখানে কম্পিউটারে ব্যবহার করা যায়। তাহলে এটি আরেকটি সুবিধা। প্রথম সুবিধা ছিল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষার মতোই চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। আরেকটি হচ্ছে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। এই ভাষায় চাহিদা অনুসারে ডেটা সংরক্ষণ, ডেটাবেস নিয়ন্ত্রণ ও পরিচালনা, কোয়েরি ও রিপোর্ট তৈরি করা যায়, এটি কিন্তু আরেকটি সুবিধা। তাহলে আমরা এরকম 3-4টি সুবিধা কিন্তু ধাপে ধাপে আগে লিখে দিতে হবে উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করতে গিয়ে। প্রথম সুবিধার কথা বলেছি যে সেটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা মানুষের স্বাভাবিক ভাষার মতো। এই প্রজন্মের ভাষায় প্রোগ্রাম লিখলে কোনোরূপ পরিবর্তন ছাড়াই যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, যেটি প্রথম প্রজন্মের ভাষার মেইন ল্যাকিংস বা ড্রব্যাক বা দুর্বলতা। সেটি হলো প্রথম প্রজন্মের ভাষায় কোনো প্রোগ্রাম যদি কোনো একটি কম্পিউটার বা মেশিনের জন্য লেখা হয়, সেই ভাষাটি অন্য একটি কম্পিউটারে ব্যবহার করা যেত না। কিন্তু আমরা এখন অহরহ দেখছি যে অ্যান্ড্রয়েড একই অপারেটিং সিস্টেম ব্যবহার করে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের মোবাইলে আমরা সেটি ব্যবহার করতে পারি। একই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, একটি প্রোগ্রাম, কিন্তু আগে এরকম ব্যবহার করা যেত না। সবচেয়ে বড় সুবিধা যেটি, সেটি হলো চাহিদা অনুযায়ী, গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডেটা সংরক্ষণ করা যায়, ডেটাবেস নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা যায়। কোয়েরি মানে হলো ডাটা অনুসন্ধান করা। এই যে কোয়েরির কথা বলেছি, কোয়েরি এবং রিপোর্ট তৈরি, কোনো ডেটা অনুসন্ধান করে সেই ডাটাটিকে যখন আমরা রিপোর্ট আকার উপস্থাপন করি সেটিকে রিপোর্ট বলা হয়। তাহলে ডেটা অনুসন্ধান বা কোয়েরি এবং রিপোর্ট তৈরি করার কাজটিও চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি করা সহজ। এবার প্রথম প্রজন্মের কয়েকটি ড্রব্যাক বলছি। পক্ষান্তরে মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষায় প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। দুটো এখানে বিষয়, একটা হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখার কারণে এটি লেখা কষ্টসাধ্য। এই 0 এবং 1 লিখতে লিখতে অনেক বেশি সময় চলে যায়। মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা হলো এক কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। একটু আগেই তোমাদেরকে বলেছি যে প্রথম প্রজন্মের 1 নম্বর যে অসুবিধা ছিল সেটি হচ্ছে যে কোনো একটি মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য একটি মেশিনে ব্যবহার করা যেত না। শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় বিধায় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি এই ভাষার ভুল ত্রুটি নির্ণয় বা খুঁজে বের করা, যেটাকে আমরা বাগ বলি, এবং ত্রুটি মুক্ত করা, যেটাকে আমরা ডিবাগ বলি, এই বিষয়টি কিন্তু কঠিন ছিল প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষার জন্য, কারণ এটি 0 এবং 1 দিয়ে লেখা ভাষা ছিল। অতএব বলা যায় যে মেশিন ভাষার তুলনায় চতুর্থ প্রজন্মের ভাষায় প্রোগ্রাম রচনা করা অধিকতর সুবিধাজনক। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর।